go. So hello everyone, welcome back to our Liakat's spoken course. And as per we can see that আমরা spoken rules cover করছিলাম. So I'm going to move further on it. সো যদিও আমি স্পোকেন রুল নাম দিয়েছি, কিন্তু আমরা কম বেশ সবাই বুঝতে পারছি যে আমরা হচ্ছে বাংলায় কিছু শব্দ ইউজ করলে সেগুলোকে ইংলিশে প্রপার ওয়েতে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো সেই ওয়ার্ডস গুলোকে ডিফাইন করা বা ভোকাবুলারিজ গুলাই হচ্ছে এখানে আমি রুল আকারে প্রেজেন্ট করেছি। That is the first one for today will be either or, যেটা আমরা পরিচিত যে হয় না হয়, যে আমরা বলি হয় এটা না হয় এটা, যেমন হয় সে না হয় তারা অপরাধী। So something like that, যে বাক্যে হয় না হয় থাকলে we use যে either or in a positive sentences গুলোতে, আর নেগেটিভ সেন্টেন্স গুলোতে আমরা ইউজ করে থাকি neither nor. So either or is for the positive vibes. So এখানে আপনার স্ট্রাকচারটা হবে either subject or subject have as V3 extension. যদি এটা আপনার কঠিন লাগে তাহলে এইভাবে মনে রাখতে পারেন যে either এর পর একটা সাবজেক্ট হয়, আর either থাকা মানে আপনার সেন্টেন্সে একটা or থাকবে। either he or they are guilty. হয় সে না হয় আমি প্রথম হব। either he or me will stand first. me কেন দিয়েছে? বিকজ এখানে আপনারা পজিটিভ ফর্ম হিসেবে লিখছেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই না হয় সে না হয় আমি এরকম। আচ্ছা, সো কি বললাম যে আপনার খেয়াল রাখতে হবে যে হয় না হয় এর জন্য আমরা ইংলিশে ইউজ করে থাকি আইদার অর। সো আইদার এর পরে কি দিচ্ছেন? আইদার এর পরে সাবজেক্ট, অর এর পরেও সাবজেক্ট, আর বাকি আপনারা টেন্স অনুযায়ী বা সেন্টেন্স অনুযায়ী আপনি সেন্টেন্সটা সাজিয়ে নেবেন। দেন নো সুনার হ্যাড, এটা আমরা কম বেশ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস যখন একাডেমিক লাইফে পড়েছি তখন আমরা কম বেশ এটার সাথে পরিচিত আছি। নো সুনার হ্যাড, যেটার মানে হচ্ছে একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটলে, যে একটা হতে না হতে আরেকটা শুরু হয়ে গেছে, সামথিং লাইক দ্যাট। সো তখন আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা করা হয় নো সুনার হ্যাড, হোয়াট ইজ ইট? ওকে, নো সুনার হ্যাড সাবজেক্ট V3 দেন সাবজেক্ট V2 এক্সটেনশন। ওকে, এটা আমি একটু অন্যভাবে যাচ্ছি, যেটা আমরা একাডেমিক লাইফে করে আসছি সেভাবে আমি যাচ্ছি। যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস রুলস যখন আমরা একাডেমিক লাইফে পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম নো সুনার হ্যাড ডট ডট দেন, scarcely had dot dot when, and hardly had ডট ডট বিফোর। মানে নো সুনার হ্যাড এর সাথে আপনার দেনটাই বসাতে হয়, স্ক্যারসলি হ্যাড এর সাথে আপনার ওয়েনটাই বসাতে হয়, হার্ডলি হ্যাড এর সাথে আপনার বিফোরটাই থাকতে হয়। আপনি হার্ডলি হ্যাড এর সাথে দেন বসাতে পারবেন না। এবার আসি আমি যে সেন্টেন্সের মাঝখানে আপনি কিভাবে হচ্ছে কি কি জিনিসগুলো বসাতে পারেন। সো নো সুনার হ্যাড এর পরে আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে, দেন V3 কেন দিচ্ছি? এটার একটা সহজে মনে রাখতে পারেন, যেহেতু হ্যাড কথা আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো যদি আমরা সেন্টেন্সে লিখে থাকি তাহলে আমার সেন্টেন্সে আপনার ভার্বটা করতে হয় পাস্ট পার্টিসিপলে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকা মানেই হচ্ছে ভার্বকে আপনার পাস্ট পার্টিসিপলে লিখতে হবে। So that's why no sooner had এর পরে সাবজেক্ট past participle, বাকি এক্সটেনশন আপনি যেটা দেন। মানে সোজা কথা নো সুনার হ্যাড দিয়ে একটা আপনি সেন্টেন্স ডেকোরেট করবেন। সেন্টেন্স ডেকোরেট করতে আমার কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো নো সুনার হ্যাড সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর আমরা দিলাম দেন। আবার আপনি কিভাবে সাজালেন? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। তাহলে আমরা কি পেলাম? নো সুনার হ্যাড সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেন দিয়ে আবার
সেন্টেন্স মেকিং, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু এখানে আমরা ভার্বটাকে কি করব, যেহেতু আমার নো সুনার হ্যাড আই রিসিভড হিজ ফোন কল, এতটুকু পুরোটাই পাস্টে করেছি, তার মানে আমার ফুল সেন্টেন্সটা হবে আপনার অবশ্যই। পাস্ট সেন্সে। ওকে, আমরা একটা বেসিক রুল যেমন জানি যে সেন্টেন্সটা হচ্ছে যদি পুরাটা প্রেজেন্টে থাকে তাহলে আমরা সেন্টেন্স পুরাটাই প্রেজেন্টে দিয়ে থাকি। সো এখানে যেহেতু আপনার পুরাটা হ্যাড মানে পাস্টে দিয়েছেন, তাহলে এখানেও আপনার পাস্ট ইনডিফিনিটটাই হবে। সো এই জন্য আমি এখানে তাও লিখে দিয়েছি যে প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে আপনার পাস্ট ইনডিফিনিটে। পারফেক্ট কিভাবে বুঝবেন, এই যে হ্যাড আছে, জাস্ট আপনি ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করবেন, আর বাকিটা পাস্ট ইনডেফিনিটে। Okay, let's move to the next rule, which is scared of, ভয় পাওয়া। মানে আপনি কোনো কিছুর জন্য ভয় পাচ্ছেন, যে আমি এটা ভয় পাই, হ্যাঁ আমি ইংরেজি বলতে ভয় পাই, আই এম স্ক্যার্ড অফ স্পিকিং ইংলিশ। এখানে আপনার খেয়াল রাখতে হবে যে স্ক্যার্ড অফ কথাটার পরে ইউ নিড টু গিভ আইএনজি উইথ ইয়োর ভার্ব। এখানে যদি মনে না থাকে তাহলে মনে রাখতে পারেন যে আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি যোগ হয়, তাহলে অফ যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ভার্বটা থাকে সেটার সাথে আপনি আইএনজি যোগ করে দিবেন। আই এম স্ক্যার্ড অফ স্পিকিং ইংলিশ, আই এম স্ক্যার্ড অফ ডুইং হ্যাঁ, দিস, অবশ্যই। আই এম। সো কোনো কিছু ভয় পাওয়া নিয়ে আমরা ইংলিশে লিখবো স্ক্যার্ড অফ, আর স্ক্যার্ড অফ কথাটা আমরা স্ট্রাকচারটা সাজাবো সাবজেক্ট, auxiliary verb, scared of dash something, then I'm scared of this, is he is scared of that, they are scared of doing this। সোজা কথা হচ্ছে সাবজেক্ট, auxiliary verb, scared of, verb plus ing and object। Then let's go with if. If is a very important for our English communication because আমরা অনেক সময় শর্ত দিয়ে কথা বলে থাকি যে যদি এটা হয়, বা আমরা অনেক সময় ইউজ করে থাকি। সো ইফ এর রুলসটা হচ্ছে এখানে হচ্ছে ভেঙে ভেঙে দেওয়া আছে, আমি হচ্ছে যেন আপনাদেরকে একটানে আপনারা যেন ফলো আপ করতে পারেন। সো আই পুট আপ অল দ্য থিংস টুগেদার হিয়ার, দ্যাট ইজ যে যে ইফ যুক্ত ক্লজ, মানে ইফ ক্লজটি যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে ইফ ইফ দিয়ে যে সেন্টেন্সটা আপনি শুরু করবেন সেটা যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কমা দেওয়ার পরে পরের অংশটুকু আপনাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ইফ যুক্ত ক্লজটা যদি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কমার পরে মানে হচ্ছে ইফ এর পরের ক্লজটি হবে আপনার would, could, might এবং be one, এভাবে করতে হবে। আর যদি আপনার ক্লজটি হ্যাড, যেমন হ্যাড আই gone for the program, you would have called me or something like that. So had দিয়েও হতে পারে, বা if ক্লজটি past perfect tense ও হতে পারে। তখন আপনাকে সেন্টেন্সটা সাজাতে হবে would have, might have, could have and V3। Okay, let's go for an example। যেমন if he needs my help, এখানে দেখেন ইফ ক্লজটি কোন টেন্সে আছে, ইফ হি নিডস মাই হেল্প, নিডস মানে এখানে আপনার আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আপনার পরেরটা কিসে করা লাগবে, ফিউচার ইনডিফিনিট। দ্যাট মিন্স মাই ফাদার উইল হেল্প ইউ, যেমন ইফ হি নিডস মাই হেল্প মাই ফাদার উইল হেল্প ইউ। তার মানে কি দেখতে পাচ্ছেন, ইফ মানে ইফ দিয়ে যে ক্লজটি লিখেছেন, ক্লজ মানে বাক্যাংশটি, সেটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কমার পরের অংশটুকু আপনার ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। দ্যাট মিন্স ইউ ক্যান গো উইথ সাবজেক্ট উইল প্লাস মেইন ভার্বের বেস ফর্ম এন্ড অবজেক্ট। সেম গোজ উইথ যদি আপনার ইফ ক্লজটা পাস্ট, দেখেন ওয়ার্কড আছে,
এই যে পাস্ট ইনডিফিনিট ওয়ার্ড মানে পাস্ট টেন্সে, তাহলে এখানে আপনার কি করা লাগবে? would could might অ্যাড করতে হবে। তাহলে he could or would or might pass the examination। এবার বলেছি হ্যাড বা ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে আবার এখানে একটা আছে যে ইফ ক্লজে ব্র্যাকেটের মধ্যে যদি বি দেওয়া হয় এবং পরের ক্লজটি যদি দেখেন ইফ আই এখানে দেওয়া আছে, মানে ইফ ক্লজে আপনার ভার্বটা আপনি বুঝতেছেন না কি দিবেন, তারপর আই উড অ্যাকসেপ্ট দ্য জব। তাহলে উডটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? যখন আমার প্রথম মানে ইফ যুক্ত ক্লজটি আমার পাস্ট টেন্সে থাকে, তখনই আমি পরের ক্লজটিতে কি অ্যাড করতে পারবো? উড, কুড, মাইট। তাহলে এভাবে মনে রাখতে হবে। তাহলে এবার আমরা যাই পাস্ট পারফেক্টের, যেমন ইফ হি হ্যাড ট্রাইড, পাস্ট পারফেক্টে আছে he would have done better, would have, could have, might have। তাহলে আমি আবার এটাকে সাম আপ করছি। ইফ প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। ইফ যদি আপনার পাস্ট ইনডিফিনিট দিয়ে লেখেন ইফ ক্লজটি, দেন যোগ করতে হবে পরের ক্লজটিতে আপনার হবে would, could, might, V1, যেহেতু আমরা জানি মডেল অক্সিলারির পরে V1 হয়ে থাকে। আর হচ্ছে যদি আপনার ইফ ক্লজটি আপনি পাস্ট পারফেক্ট সেন্সে লেখেন অথবা ইফ না লিখে আপনি হ্যাড দিয়ে শুরু করলেন, তাহলে আপনার পরের ক্লজটিতে অবশ্যই would have, could have, might have এই কথাটা ইউজ করতে হবে। সো দিস ইজ দ্য থিংস দ্যাট ইফ দিয়ে আপনার সেন্টেন্স লেখার সময় এই জিনিসগুলো আপনার ফলো আপ করতে হবে। ওকে, সো এই সেন্টেন্স গুলোই আমি হচ্ছে আপনাকে আবার ওইখানে লিখে দিয়েছি। ওকে, লেটস গো উইথ 47। যেমন ইট ইজ আই, ইউ, হি, হু। যে বাংলা বাক্যে ই সহযোগে বাক্য যেমন আমি, তুমি, সেই। যেমন আমি তোমার প্রকৃত বন্ধু, তুমি সে যাকে আমি খুঁজছিলাম। এই যে লাস্টে ই কথাটার জন্য আমরা ইংলিশে কি ইউজ করতে পারি? ইট ইজ, দেন সাবজেক্টটা কি বললাম? ইট ইজ মানে আমি, ইট ইজ আই। তুমি, ইট ইজ ইউ। সেই, ইট ইজ হি। আল্লাহ, ইট ইজ আল্লাহ। মানে ইট ইজ দিয়ে আপনার সাবজেক্ট এখন আপনি যেটাই বলেন, যেমন ইফ আই সে লাইক ইমাই, মানে সরি, লাইক খালেদি বা, সো ইট ইজ খালেদ। তো ইট ইজ দিয়ে আপনার সাবজেক্ট, দেন ইউ নিড টু গো ফর হু, অ্যামিজার, এক্সটেনশন। মানে আপনি যেভাবে, যেমন আমি তোমার প্রকৃত বন্ধু, ইট ইজ আই হু অ্যাম ইয়োর রিয়েল ফ্রেন্ড। তুমি সে যাকে আমি খুঁজছিলাম, ইট ইজ ইউ হুম, যাকে সেজন্য হুম, ঠিক আছে। আমি খুঁজছিলাম, আই ওয়াজ লুকিং ফর। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং। সো আপনার এটাই খেয়াল রাখতে হবে ই কথাটার জন্য ইট ইজ সাবজেক্ট দিয়ে তারপর আপনার কি দিতে হবে? হু, হুম, আপনার টপিক অনুযায়ী, যাকে দিলে হুম, যার দিলে হুজ, আর হচ্ছে যে তোমার বা নর্মালি আপনি দিচ্ছেন, তো সেভাবে। মানে সোজা কথা ইট ইজ, why is my writing like this? আচ্ছা, অ্যাভয়েড মাই রাইটিং, আমি মাউস দিয়ে লিখছি তো এই জন্য এত বাজে হচ্ছে। ওকে, ইট ইজ, তারপর দিতে হবে সাবজেক্ট, দেন হু। এই কথাটা মাথায় রাখবেন, ইট ইজ সাবজেক্ট হু, তারপর আপনার অ্যামিজার অক্সিলারি দিয়ে এক্সটেনশন।
সো আমরা কি জানলাম? ই কথাটার জন্য, লাইক আমি, তুমি, it is subject and who. Okay, wait for a moment, let me rub it. ওকে, কাউকে কিছু বলে, কাউকে কিছু বলে মনে হয়। ওকে, what does it mean কাউকে কিছু বলে মনে হয়? সে মনে হয় বোকা। আমরা মনে হয় দিয়ে যখন কথাটা বলে থাকি তখন হবে seems to be. seems to be, সে মনে হয় বোকা, he seems to be fool. ফাহাদ মনে হয় সৎ, ফাহাদ seems to be honest. তোমাকে চতুর মনে হয়, you seem to be, you seems হবে না, you seem, মানে এখানে ভুলে এসটা উঠে গেছে, you seem to be clever. তার মানে কি জানলাম? এই যে মনে হওয়াটা নিয়ে কথা বললে তখন আমরা মনে রাখতে হবে seems to be কথাটা ইউজ করব। এখন কোথাও কিছু আছে বলে মনে হলে, একটা তো গেল কাউকে কিছু বলে মনে হলে, একটা হচ্ছে পার্সন দিয়ে। এবার যাচ্ছি যে কোথাও কিছু আছে বলে মনে হয়, যে এই বনে মনে হয় হরিণ আছে, তার মনের ভিতর মনে হয় চালাকি আছে, মানে কোনো কিছু মানে অবজেক্ট রিলেটেড সামথিং। So there seems to be, এই বনে মনে হয় হরিণ আছে, there seems to be deer in this forest. তার মনের ভিতর মনে হয় চালাকি আছে, there seems to be cleverness in his mind. So কাউকে হলে seems to be, কোথাও কিছু আছে বলে মনে হলে there seems to be. So I'm going with the last rule for today, which is I have decided to, like কোনো কিছুর জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যেমন আপনারা এখন সবাই বলতে পারেন যে আমি ইংরেজি শিখার সিদ্ধান্ত নিয়েছি। এই যে দেখেন আমার কথার সাথে এখানে মিলেও গেছে, আমি ইংরেজি শিখার সিদ্ধান্ত নিয়েছি। So I have decided to learn this. I have decided to learn English. I have decided to go America. I have decided to change myself. So সোজা কথা, আপনি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছেন, that means you need to go for I have decided to do that. I have decided to go there. I have decided to play here. Whatever you wish to. You have decided for something. দেখেন, you need to say I have decided or you have decided to do it. So